সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিসিএস জেনেসিস কেয়ারের পক্ষ থেকে। আমি শরীফ আহমেদ, আপনাদের সাথে এখন কথা হবে মূলত ভূগোল এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেটাকে বলা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। তো এই দুর্যোগ ব্যবস্থাপনা বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা জানি এখান থেকে প্রতি বছরই মিনিমাম একটা, তার থেকে দেখা যাচ্ছে বেশি আসলে 2টা বা 3টা কোশ্চেন এসে থাকে। তো এই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট নেওয়ার জন্য আজকের এই ক্লাসটা করব। তো আমরা আলোচনা করব যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। খেয়াল করেন, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে মূলত বোঝানো হচ্ছে এটা একটা ব্যবহারিক বিজ্ঞান, যে বিজ্ঞানে বলা হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনা করতে হবে। অর্থাৎ দুর্যোগ যদি আমাদের সামনে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে, সেটা কিভাবে প্রশমন করতে হবে, জনগণের যে ক্ষয়ক্ষতি সেটা কিভাবে হ্রাস করতে হবে, এই সকল বিষয়ের সামগ্রিক একটা ব্যবস্থাপনা ম্যানেজমেন্টকে মূলত বোঝানো হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনা। তবে এই দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে, খেয়াল করে দেখেন যে মূলত আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগ পূর্ব, তারপরে হচ্ছে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন, আর হচ্ছে দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝানো হচ্ছে। খেয়াল করেন, তার মানে দুর্যোগ আসলে সেখানে মূলত 3টা সময়কে চিহ্নিত করা হচ্ছে। একটা হচ্ছে প্রাক দুর্যোগ সময়, অর্থাৎ হচ্ছে দুর্যোগের পূর্বের সময়, এরপরে হচ্ছে দুর্যোগকালীন সময়, আর দুর্যোগ পরবর্তী সময়। তাহলে এই যে দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা দেখতে পাচ্ছি সময়টাকে মূলত 3টা ভাগে ভাগ করছে। যে দুর্যোগের সময় সেটা হচ্ছে একটা দুর্যোগ পূর্ব অর্থাৎ প্রাক দুর্যোগ, এরপরে হচ্ছে দুর্যোগকালীন, আর হচ্ছে দুর্যোগ পরবর্তী। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখান থেকে জানতে পারলাম, যেটা আপনাদের পরীক্ষায় আসে। আর দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো আসবে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। খেয়াল করেন, এই যে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য, এই যে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা করতেছি, যে দুর্যোগ আসলে আমরা কিভাবে ব্যবস্থাপনা করব, সেই ব্যবস্থাপনার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে 3টা। তাহলে আমরা দুর্যোগের সময় পেলাম 3টা, উদ্দেশ্য হচ্ছে পাচ্ছি 3টা। সেই 3টা উদ্দেশ্যের প্রথম হচ্ছে দুর্যোগের সময় জীবন, সম্পদ ও পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা কিভাবে আমরা হ্রাস করব, সেটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপরে হচ্ছে বলা হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ের মধ্যে সকল প্রকার ত্রাণ কার্যক্রম পৌঁছানো এবং তাদের পুনর্বাসনটা আমাদের কি করতে হবে, নিশ্চিত করতে হবে। অর্থাৎ দুর্যোগ হলে যে সকল জনগণগুলো হচ্ছে এফেক্টেড, তাদেরকে হচ্ছে ত্রাণ কার্যক্রম পৌঁছাইতে হবে এবং তাদের কিভাবে পুনরুদ্ধার করতে পারে সেটা মূলত দ্বিতীয় উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য বলা হচ্ছে দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করতে হবে। দুর্যোগ পরবর্তী তাদের হচ্ছে যে ঘরবাড়ি যেটা নষ্ট হয়ে গেছে সেটা তৈরি করার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে হবে। ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাট সহ যে সকল এগুলা নষ্ট হয়ে গেছে, অবকাঠামো, সেই সকল বিষয়গুলো উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে হবে। তো মূলত বলা হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে 3টা, সেটা আমরা এখানে দেখে নিলাম। এরপরে খেয়াল করে দেখেন যে দুর্যোগ ব্যবস্থাপনা, এই দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান হচ্ছে 3টা। সেই মুখ্য উপাদান 3টা, প্রথম হচ্ছে দুর্যোগ প্রতিরোধ করতে হবে, এরপর হচ্ছে দুর্যোগ প্রশমন, আর হচ্ছে দুর্যোগের পূর্ব প্রস্তুতি। এই 3টাকে বলা হচ্ছে মুখ্য উপাদান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্যোগের সময় হিসেবে চিহ্নিত করা হচ্ছে 3টা সময়কে, উদ্দেশ্য হচ্ছে 3টা, মুখ্য উপাদান হচ্ছে কয়টা, 3টা। তাহলে এবার আসেন দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। এই যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, খেয়াল করেন এই দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে উপাদান আমরা পাচ্ছি মোট হচ্ছে 6টা। সেই উপাদান 6টা খেয়াল করে দেখেন, একটা আমরা পাচ্ছি হচ্ছে পূর্ব প্রস্তুতি, প্রশমন, প্রতিরোধ, সাড়াদান, পুনরুদ্ধার, আর হচ্ছে উন্নয়ন। তাহলে প্রথম আমরা এখানে পাচ্ছি হচ্ছে পূর্ব প্রস্তুতি, তারপর হচ্ছে প্রশমন, এরপর হচ্ছে প্রতিরোধ, এরপর হচ্ছে সাড়াদান, এরপর হচ্ছে পুনরুদ্ধার, সর্বশেষ হচ্ছে উন্নয়ন। তাহলে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের আমরা দেখতে পাচ্ছি যে মোট উপাদান হচ্ছে 6টি। কিছুক্ষণ আগে দেখলাম যে হচ্ছে মুখ্য উপাদান, সেই মুখ্য উপাদান আমরা সেটাও পাচ্ছি হচ্ছে 3টা। তাহলে মুখ্য উপাদান যদি পাই 3টা, তাহলে গৌণ উপাদান কয়টা, সেটা হচ্ছে 3টা। তাহলে অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি 3 মিলে যাচ্ছে আমাদের জন্য। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের উপাদান আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী স্লাইড খেয়াল করেন যে হচ্ছে আমরা 6টা যে উপাদান পাচ্ছি, সেই উপাদানগুলো আমরা একটু আলোচনা করে দেখি। প্রথম যে উপাদান আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে প্রতিরোধ, অর্থাৎ
প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু এটা যতটুকু এখান থেকে আমরা ক্ষয়ক্ষতি এড়াইতে পারি সেটা আমাদের জন্য কি করতে হবে, ব্যবস্থা নিতে হবে। খেয়াল করে দেখেন, তবে এর ক্ষয়ক্ষতি কমানোর ব্যাপারে যে আমাদের প্রতিরোধ কার্যক্রম সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে। অর্থাৎ এটা আমরা পরিপূর্ণভাবে হচ্ছে এড়াতে পারবো না দুর্যোগটা, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা কিভাবে এড়াইতে পারি সেই যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো মূলত কিসের মধ্যে পড়বে, প্রতিরোধের মধ্যে পড়বে, যেটা ডাক্তারি বিদ্যা একটা কথা বলে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো খেয়াল করে দেখেন, সেই দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনা আমরা দুই রকম, সেটা আমরা পরবর্তী আলোচনা করব। তারপরে দেখেন আমাদের যে দ্বিতীয় হচ্ছে উপাদান যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রশমন, মিটিগেশন যেটা বলা হচ্ছে। তো এই যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে আমরা মোট উপাদান পাচ্ছি 6টা। এই 6টা উপাদানের মধ্যে কোশ্চেন হতে পারে যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের সবচেয়ে ব্যয়বহুল উপাদান কোনটা। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে যে 6টা উপাদান তার মধ্যে আমরা জেনে রাখবো সবচেয়ে ব্যয়বহুল উপাদান হচ্ছে এই যে প্রশমন বা মিটিগেশন। তাহলে আমরা এটা লিখে রাখতে পারি, ব্যয়বহুল উপাদান। দেখেন এখানে উপাদান বলতে মূলত বোঝানো হচ্ছে যে দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস করতে হবে। তারপরে দুর্যোগ পূর্ব প্রস্তুতিকেই মূলত হচ্ছে দুর্যোগ প্রশমন বলতেছে। এই যে প্রশমন, এই প্রশমনের ক্ষেত্রে দুর্যোগটাকে আমরা কিভাবে প্রশমন করতে পারি সেই ক্ষেত্রে যে সকল উপাদানগুলো আছে, যেমন মনে করেন বন্যা আসবে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে বেড়িবাঁধ সেটা আমরা নির্মাণ করব। তাহলে বেড়িবাঁধ যদি আমরা স্ট্রংভাবে নির্মাণ করতে পারি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমরা অনেকটা ক্ষতিটা এড়াইতে পারি। যেমন মনে করেন বেড়িবাঁধ যদি ভেঙে যায়, যেটা আমরা এবার দেখলাম যে বন্যায় বেড়িবাঁধ যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক অঞ্চল প্লাবিত হবে। তাহলে এই বেড়িবাঁধ যে আমাদের পুনর্নির্মাণ করতে হবে বা বেড়িবাঁধটা হচ্ছে নির্মাণ রাখা, সেটাকে মূলত বলা হচ্ছে যে দুর্যোগ প্রশমনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে পাকা বা মজবুত বাড়িঘর বা আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে, যাতে করে ওই অঞ্চলের যারা ক্ষতিগ্রস্ত জনগণ বা হচ্ছে দুর্যোগের আগে তারা সেই সাইক্লোন সেন্টার বা হচ্ছে অবকাঠামো যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলোতে তাদেরকে হচ্ছে আগে থেকে আমরা নিয়ে আসতে পারি। তাহলে ফলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা কি করতে পারবো, হ্রাস করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রশমনের মধ্যে দেখেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মজবুত বা পাকা ভবন নির্মাণ, তারপর হচ্ছে শস্যের বহুমুখীকরণ যে বিষয়টা বলা হচ্ছে, এরপরে যে দেখেন বলা হচ্ছে আশ্রয় কেন্দ্র নির্মাণ, তারপর হচ্ছে বেড়িবাঁধ নির্মাণ, এরপরে বলা হচ্ছে বনায়ন। তাহলে বনায়ন করলে দেখা যাচ্ছে আমাদের যে দুর্যোগ সেই মাত্রাটা আমরা কি করতে পারি, হ্রাস করতে পারি। যেমন বাংলাদেশের যে পরিমাণ দুর্যোগ হয়, যে পরিমাণ দেখেন ঘূর্ণিঝড় আঘাত করে, এটা থেকে বাংলাদেশের জনগণকে অনেকটাই বলা হচ্ছে যে সেভ করতেছে, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে উপকূলীয় এলাকায় যে সুন্দরবন। এর ফলে দেখেন এই যে ঘূর্ণিঝড়গুলো থেকে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই হ্রাস পাচ্ছে। যদি সুন্দরবন না থাকতো তাহলে আমাদের উপকূল অঞ্চলগুলোতে যে কি নাজেহাল অবস্থা হতো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো বলা হচ্ছে যে বনায়ন করতে হবে, আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে, বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, এগুলো সবই হচ্ছে প্রশমনের মধ্যে। এই প্রশমন মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে, কাঠামোগত প্রশমন আর একটা হচ্ছে অবকাঠামোগত প্রশমন। তবে কাঠামোগত প্রমোশন যেটা বললাম হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল। খেয়াল করে দেখেন, আমরা বললাম দুর্যোগ ব্যবস্থাপনার সবচেয়ে ব্যয়বহুল উপাদান হচ্ছে সেটা হচ্ছে প্রশমন। আর সেই প্রশমনের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাঠামোগত, একটা হচ্ছে অবকাঠামোগত বা অকাঠামোগত যেটা আর কি। তো খেয়াল করে দেখেন সেখানে সবচাইতে ব্যয়বহুল যে উপাদান সেটা আমরা দেখতে পাচ্ছি প্রশমন, এবং সেটা হচ্ছে কোনটা, কাঠামোগত প্রশমন, ব্যয়বহুল। সেখানে আছে কোনগুলা, বেড়িবাঁধ তৈরি, আশ্রয় কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি নির্মাণ, নদী খনন। তাহলে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে পেয়ে গেলাম। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা মনে রাখবেন প্রশমনের ক্ষেত্রে সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের সবচেয়ে বেশি বা ব্যয়বহুল উপাদান। এরপরে আসেন পূর্ব প্রস্তুতি। দুর্যোগ আঘাত হানবে এটা আমরা বুঝতে পারছি। এখন বুঝতে পারার পরে খেয়াল করে দেখেন, বুঝতে পারার পরে আমরা যে সকল প্রস্তুতিগুলো নিব যে দুর্যোগটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, এর আগে যে হচ্ছে প্রস্তুতিগুলো সেগুলো হচ্ছে মূলত বলা হচ্ছে পূর্ব প্রস্তুতি। সেই পূর্ব প্রস্তুতির মধ্যে হচ্ছে আমরা যেগুলো করতে পারি, খেয়াল করে দেখেন যে পূর্ব থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল, এই যে মনে করেন সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে, সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটা, দেখেন আমাদের ঢাকা কিন্তু ঝুঁকিপূর্ণ অঞ্চল না। ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে আমার চিহ্নিত করতে হবে উপকূলীয় অঞ্চল, কারণ ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি এফেক্টেড হয় সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। তাই এই অঞ্চলগুলোকে আমার চিহ্নিত করতে হবে যে কোন কোন অঞ্চল, সেই উপকূলীয় অঞ্চলের মধ্যে কোন কোন অঞ্চলগুলো সবচেয়ে বেশি হচ্ছে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করতে হবে। এবং দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা আমার প্রণয়ন করতে হবে যে আমি কোন ধরনের পরিকল্পনা নিলে এই যে এদের ক্ষয়ক্ষতির পরিমাণটা হ্রাস করতে পারবো বা এদের প্রাণ হানি ঘটবে না, সেই সকল বিষয়গুলো হচ্ছে আমাকে
প্রণয়ন করতে হবে। এরপরে বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কাঠামো জরুরি অবস্থা মোকাবেলায় প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা চিহ্নিতকরণ, এরপরে হচ্ছে রাস্তাঘাট, এরপরে বলা হচ্ছে যানবাহন বেতার যন্ত্র ইত্যাদি দুর্যোগের পূর্বে প্রস্তুত রাখা ইত্যাদি। অর্থাৎ আমি যাতে কমিউনিকেশন করতে পারি, যাতে করে যে দুর্যোগ হচ্ছে সেটা হচ্ছে আমরা বার্তা প্রেরণ করা, সেখানে সহায়তা প্রেরণ করা, সেই সকল বিষয়গুলোর জন্য যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো হচ্ছে আমার আগে থেকে ঠিক করে রাখতে হবে, সেটা বলা হচ্ছে পূর্ব প্রস্তুতির মধ্যে। এরপরে বলা হচ্ছে সাড়াদান। খেয়াল করে দেখেন, দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। সেই উপযুক্ত সাড়াদান কার্যক্রমের মধ্যে যে সকল বিষয়গুলো আসবে, নিরাপদ স্থানে অপসারণ করতে হবে, তল্লাশি এবং উদ্ধার করতে হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের হচ্ছে নিরূপণ করতে হবে। এরপরে বলা হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আমাদেরকে পাঠাইতে হবে, সেটা হচ্ছে সাড়াদানের মধ্যে। তাহলে সাড়াদানের মধ্যে যে সকল বিষয়গুলো আসবে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আমাদের চালাতে হবে, সেটাকে বলা হচ্ছে সাড়াদান। এরপরে বলা হচ্ছে পুনরুদ্ধার। সেই পুনরুদ্ধার বা রিকভারির মধ্যে যেটা, সেটা হচ্ছে দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদি যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগ পূর্ব অবস্থায় আমাদের কি করতে হবে, ফিরায় আনতে হবে, সেটাকে বলা হচ্ছে পুনরুদ্ধার। তবে এক্ষেত্রে সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, আর্থিক সংস্থা সমূহের সহায়তার প্রয়োজন হয়। যেমনটা খেয়াল করে দেখেন, আমাদের যে সাম্প্রতিক যে বন্যা হলো কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সে সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা প্রচুর পরিমাণ বিদেশ থেকে হচ্ছে ত্রাণ সহায়তা নিয়ে আসছে, এনজিওদের কাছ থেকে সহায়তা নিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অবস্থা, যেটাকে বলা হচ্ছে পুনরুদ্ধার, সেখানে হচ্ছে অনেক পার্টনার থাকতে পারে, সরকারি, এনজিও, বিদেশি, এদের মাধ্যমে আমাদের এই পুনরুদ্ধার কার্যক্রমটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে। এরপরে বলা হচ্ছে উন্নয়ন, অর্থাৎ দুর্যোগের পূর্বে আপনার ওই এলাকার অবস্থা যেমন ছিল সেই অবস্থায় আমাদের কি করতে হবে, ফিরায় নিয়ে আসতে হবে। যেমন মনে করেন যে বন্যা হচ্ছে, বন্যার ফলে প্রচুর পরিমাণ রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, অবকাঠামো নষ্ট হয়ে গেছে, সেগুলো এখন আমাকে কি করতে হবে, আবার তৈরি করতে হবে। তৈরি করা বলতে এখানে মূলত উন্নয়ন বোঝাচ্ছে, যে ওইগুলো হচ্ছে আমার আবার পূর্বের জায়গায় আমাকে ফেরত নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মূলত আমরা উন্নয়ন যে হচ্ছে উপাদান, সেটা আমরা দেখতে পেলাম। তবে এক্ষেত্রে আমাদের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের উপর অবশ্যই কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ভৌগোলিক বিষয়টা হচ্ছে যে উপকূলীয় অঞ্চল হলে সেই উপকূল অঞ্চলে কোন কোন ধরনের দুর্যোগগুলো হচ্ছে আঘাত আনতে পারে, সে অনুযায়ী আমাদের কি নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। যেমন দেখেন, আমাদের অধিকাংশ সাইক্লোন সেন্টারগুলো হচ্ছে কোন অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে অবস্থিত। আবার যে সকল অঞ্চলে বন্যা হয়, খেয়াল করেন, সেই সকল অঞ্চলে বন্যার জন্য আমাদের কি নিতে হচ্ছে, ব্যবস্থা নিতে হচ্ছে। আবার খেয়াল করে দেখেন, যে সকল অঞ্চলে বন্যা হচ্ছে বা যে সাইক্লোন হচ্ছে, সে সকল অঞ্চলে আবার দেখেন যে খরা হচ্ছে না। তাহলে খরা অঞ্চলে আমরা কিভাবে সেই দুর্যোগটাকে হচ্ছে আমরা দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পারি, অর্থাৎ খরা অঞ্চলে যে পানির সংকট, সেই পানির সংকটটা আমরা কৃত্রিমভাবে কিভাবে তৈরি করতে পারি, বা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে কিভাবে আমরা সেই পানিটা আনায়ন করতে পারি, সেটা আমাদেরকে ওই অঞ্চলের জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে যে সকল অঞ্চল যে সকল দুর্যোগের উপর নির্ভরশীল, সেই সকল এলাকাগুলোকে চিহ্নিত করে সেই সকল পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। যেমন খরা অঞ্চলের জন্য আমার এক ধরনের পদক্ষেপ নিতে হবে, বন্যা কবলিত অঞ্চলের জন্য আমার আরেক ধরনের পদক্ষেপ নিতে হবে, আবার সাইক্লোন প্রোন যে এরিয়া, ঘূর্ণিঝড় প্রবণ যে এলাকা, সেখানে আমার এক ধরনের ব্যবস্থা নিতে হবে। আবার দেখা যাচ্ছে ভূমিকম্প বাংলাদেশকে মূলত 3 ভাগে ভাগ করা হচ্ছে, যে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসাবে। সেক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশের যে হচ্ছে, খেয়াল করেন, এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশে বলা হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্প হবে এই অঞ্চলে, তা এটা হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এরপরে বলা হচ্ছে এটা হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ, এটা হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ, এটা হচ্ছে নিম্ন ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের ক্ষেত্রে। এখন মনে করেন আমরা হচ্ছে ভূমিকম্প রক্ষার জন্য ইনিশিয়েটিভ নিব, এখন সেই ইনিশিয়েটিভ যদি আমরা এই যে নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নেই, তাহলে আমাদের হবে না। আমাদের আগে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় নিতে হবে, যে এলাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরে সেটা আমাদের কভার হয়ে গেলে মধ্যম, এরপরে এটা, কিন্তু আমরা এদিক থেকে শুরু করতে পারবো না। এই যে পরিকল্পনা মূলত বলা হচ্ছে, সেই পরিকল্পনা মাফিক আমাদের হচ্ছে কি করতে হবে, উন্নয়ন করতে হবে। যে এলাকার জন্য যে উন্নয়ন কার্যক্রমটা প্রযোজ্য, সেই এলাকার জন্য সেটা করতে হবে নির্দিষ্ট স্পেসিফিকভাবে। তাহলে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার যে উপাদানগুলো, সেগুলো আমরা এখানে দেখে ফেললাম।
এবার আসেন এই দুর্যোগ ব্যবস্থাপনার যে বিষয়টা আমরা পড়তেছিলাম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্পারসো। একটা অর্গানাইজেশন আছে আমাদের বাংলাদেশে, সেই স্পারসো এর ফুল মিনিং খেয়াল করে দেখেন, যেটা বলা হচ্ছে যে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বাংলায় বলা হচ্ছে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র, যেটা হচ্ছে আমাদের যে রাজধানী আগারগাঁওতে অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে এবং এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আমরা জানি এই অর্গানাইজেশনটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে কোন মন্ত্রণালয়? প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন কথা হচ্ছে এই স্পারসোর কাজ কি? মনে করেন আমাদের হচ্ছে সামনে 2 দিন পরে ঘূর্ণিঝড় হবে, তাহলে এই ঘূর্ণিঝড়ের আগাম যে পূর্বাভাস প্রদান করবে কোন সংস্থা? সেটা হচ্ছে এই যে স্পারসো। তবে সে খেয়াল করে দেখেন কিভাবে করবে, সে এক্ষেত্রে ভূ উপগ্রহকে কাজে লাগবে। ভূ উপগ্রহ থেকে সে হচ্ছে তথ্য নিয়ে আমাদেরকে অগ্রিম সতর্কবার্তা দিবে। ঝড় বা অন্যান্য দুর্যোগের ক্ষেত্রে অগ্রিম কি করবে? সতর্কবার্তা প্রদান করবে বা আমাদেরকে হচ্ছে কি করবে? পূর্বাভাস প্রদান করবে। তাহলে স্পারসোর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে পূর্বাভাস দিবে এবং সতর্ককরণ নিয়ে আমাদেরকে কি করবে? সহযোগিতা করবে ঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে। তাহলে আমরা স্পারসোর কাজটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে আসেন এই যে দুর্যোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যার নাম হচ্ছে এসডিজি ও জলবায়ু পরিবর্তন। এখন এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। অর্থাৎ একটা সময় যখন দেখা যাচ্ছে যে বিশ্বে ব্যাপক পরিমাণ উন্নয়ন হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন সহ সকল ধরনের উন্নয়ন হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রান্তে, কিন্তু এই উন্নয়নটা আমাদের পরিবেশের জন্য ব্যাপক মাত্রায় ক্ষতিকর। তখন আমরা দেখতে পেলাম যে জাতিসংঘের উদ্যোগে অর্থাৎ 2015 সালের সেপ্টেম্বর মাসের, সেই সেপ্টেম্বর মাসে তারা একটা উদ্যোগ গ্রহণ করলো যে আমাদের এই উন্নয়নটা যেন পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, পরিবেশের জন্য ক্ষতিকর না হয়। এই জন্য তারা একটা কর্মসূচি গ্রহণ করলো, যে কর্মসূচিকে বলা হচ্ছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এখন এই এসডিজি তারা 2015 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘে গ্রহণ করতেছে। সেই এসডিজিতে আমরা জানি হচ্ছে 17টা লক্ষ্য ছিল। প্রধান লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি কতটা? 17টা। সহযোগী লক্ষ্য 169টা এবং আমরা জানি সময়সীমা হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এবং বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে এসডিজি থেকে কোশ্চেন আসতেছে। তো সেই এসডিজির যে মূল যে বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে মূলত বোঝানো হচ্ছে যে এমন একটা ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টটা আমাদের সামাজিক উন্নয়ন করবে, আমাদের হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন করবে, কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করবে না, এমন উন্নয়নকে বলা হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আবার অন্য একটা সংজ্ঞায় বলা হচ্ছে মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশন। তার মানে এখানে মূলত বোঝানো হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্মের চাহিদা মিটবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে না, এমন উন্নয়নকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। সেই টেকসই উন্নয়নের যে প্রধান আমরা জানি যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য হচ্ছে মোট 17টা। সেই 17টা লক্ষ্য আপনাদের বিসিএস এর পরীক্ষায় বিভিন্ন সময় আসে যে এসডিজি 7 নম্বর লক্ষ্যে কি বলা হয়েছে, তারপরে হচ্ছে 13 নম্বর লক্ষ্যে কি বলা হয়েছে, 2 নম্বর লক্ষ্যে কি বলা হয়েছে। তা এর মধ্যে যে লক্ষ্যগুলো আছে, তো আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য 1 নম্বর সেটা হচ্ছে দারিদ্র দূরীকরণ, তারপরে ক্ষুধা নির্মূল, তারপরে হচ্ছে গুড হেলথ সুস্বাস্থ্য, এরপরে হচ্ছে কোয়ালিটি এডুকেশন, এরপরে হচ্ছে বৈষম্য দূরীকরণ। এরকম যে লক্ষ্যগুলো আছে 17টা লক্ষ্য, এর মধ্যে পরিবেশ নিয়ে অর্থাৎ জলবায়ু পরিবর্তন নিয়ে লক্ষ্য আছে 3টা। জলবায়ু পরিবর্তন নিয়ে লক্ষ্য আছে কয়টা? 3টা, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে 13 নম্বর লক্ষ্য, যেটা বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। এরপরে হচ্ছে 14 নম্বর লক্ষ্য আর হচ্ছে 15 নম্বর লক্ষ্য। তাহলে জলবায়ু পরিবর্তন নিয়ে এসডিজির মোট লক্ষ্য কতটি? 3টি। সেই 3টা লক্ষ্য কি কি? সেটা হচ্ছে 13, 14 আর হচ্ছে 15। আর সামগ্রিক কথা আমরা জানি যে মূল লক্ষ্য হচ্ছে এই এসডিজি, সেটা হচ্ছে 17টা। সেটা আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এসডিজি ইন্টারন্যাশনাল পার্টও আমরা পড়বো। তারপর আমরা হচ্ছে এখানে দেখে নিলাম যে এসডিজির যে 3টা উপাদান জলবায়ু পরিবর্তনে কাজ করে, সেই 3টা উপাদান হচ্ছে 13, 14 আর হচ্ছে 15। এটা আপনাদের গত বিসিএসে একটা কোশ্চেন আসছে। এরপরে এই যে জলবায়ু পরিবর্তন বা হচ্ছে আমাদের যে দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, সেটার একটা প্রধান কারণ হচ্ছে খেয়াল করেন আমাদের ভৌগোলিক অবস্থান। আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে মূলত হচ্ছে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি কি হচ্ছে? দুর্যোগ হচ্ছে। একটু খেয়াল করে দেখেন তার কারণ।
দেখেন এটা হচ্ছে বাংলাদেশ, এদিকে হচ্ছে ভারত, এদিকে হচ্ছে মায়ানমার। এখন এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। খেয়াল করেন এই অঞ্চলে যত ঘূর্ণিঝড় বা হচ্ছে দুর্যোগের সৃষ্টি হচ্ছে, দেখেন ফ্যানেল আকৃতির, চোঙা আকৃতির এই যে জায়গাতে হচ্ছে বেশি আঘাত হানতেছে। তবে এই বাংলাদেশে সবচেয়ে বেশি আঘাত হানলেও আমরা কিছুটা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করতেছে। আমাদের এখানে ব্যাপক পরিমাণ যে বন, যেটা বললাম হচ্ছে সুন্দরবন, সেটা আমাদেরকে হচ্ছে সেভ করতেছে। তো খেয়াল করে দেখেন এই যে ভৌগোলিক কারণে বাংলাদেশ ব্যাপক পরিমাণ দুর্যোগের শিকার হচ্ছে, এইরকম উপকূলীয় একটা দেশ বাংলাদেশ ব্যাপক পরিমাণ দুর্যোগের শিকার হচ্ছে। যেমনটা আগে সবচেয়ে বেশি শিকার হয়তো ইউরোপের একটা দেশ যার নাম হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড, এই নেদারল্যান্ড হচ্ছে একটা বদ্বীপ। আবার আমাদের বাংলাদেশও আমরা জানি কি একটা বদ্বীপ। তো নেদারল্যান্ড একটা বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছিল, বদ্বীপ প্ল্যান বা ডেল্টা প্ল্যান। সেই ডেল্টা প্ল্যান গ্রহণ করে নেদারল্যান্ড তার এই যে উপকূলীয় অঞ্চলে যে সকল দুর্যোগের সৃষ্টি হতো সেটা থেকে অনেকটাই রক্ষা পেয়ে গেছে তাদের এই পরিকল্পনার মাধ্যমে। তো এই পরিকল্পনার মাধ্যমে নেদারল্যান্ড যেমন হচ্ছে আগের দুর্যোগের থেকে একটা বেটার অবস্থানে আসছে, সেরকম একটা পরিকল্পনা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে, যেটার কারিগরি সহযোগিতা করতেছে নেদারল্যান্ড। যে নেদারল্যান্ড কিভাবে সেই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা থেকে তারা একটা ভালো অবস্থানে আসছে, যাতে দুর্যোগের পরিমাণটা হ্রাস করতে পারে বা হচ্ছে কিভাবে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারে এই দুর্যোগের ক্ষেত্রে। তো সেরকম তাদেরকে দেখা দেখি আমরাও একটা পরিকল্পনা গ্রহণ করছি, যে পরিকল্পনার নাম হচ্ছে ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা। কত? 2100। সেই 2100 যে বদ্বীপ পরিকল্পনা, সেখানে আমাদেরকে সহযোগিতাকারী যে দেশ সেটা হচ্ছে নেদারল্যান্ড, যেটা আমরা 2018 সালে হচ্ছে গ্রহণ করছি। তবে এই বদ্বীপ পরিকল্পনার ক্ষেত্রে আমরা জানি টোটাল বাংলাদেশ এলাকাটাকে মূলত 6টা হটস্পট বা 6টা এলাকায় হচ্ছে বিভক্ত করছে। সেই 6টা এলাকা মূলত বোঝানো হচ্ছে যে হচ্ছে উপকূলীয় অঞ্চল। যে উপকূলীয় অঞ্চলে যে ধরনের দুর্যোগগুলো ঘটে, সেই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য উপকূলীয় অঞ্চলের জন্য আমরা স্বতন্ত্র ব্যবস্থা গ্রহণ করব, একটা পরিকল্পনা গ্রহণ করব। তারা প্রতিটা বাংলাদেশকে মূলত 6টা অঞ্চলে ভাগ করছে, যে প্রত্যেকটা অঞ্চলের জন্য আমরা কোন ধরনের স্বতন্ত্র হচ্ছে পদক্ষেপ বা পরিকল্পনা নিতে পারি। যেমন হচ্ছে উপকূলীয় অঞ্চলে যে পদক্ষেপ নিতে হবে সেটা তো আমরা হচ্ছে কি বলে আমাদের শহর অঞ্চলে এসে সেই পদক্ষেপ নিতে পারবো না উন্নয়নের জন্য বা হচ্ছে এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই জন্য টোটাল তারা বাংলাদেশকে মূলত 6টা ভাগে ভাগ করছে। প্রথম নাম্বার 1 আমরা বললাম হচ্ছে তারা উপকূলীয় অঞ্চল। সেকেন্ড হচ্ছে বরেন্দ্র বা খরা প্রবণ অঞ্চল, অর্থাৎ আমরা জানি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই যে অঞ্চলটা, এখানে প্রচুর পরিমাণ হচ্ছে খরা হয়। তো এই অঞ্চলের জন্য হচ্ছে আরেকটা ভিন্ন পদক্ষেপ বা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে হাওড় আকস্মিক হঠাৎ যে সকল মানে এলাকায় বন্যা হয়, হাওড় এবং যে বন্যা কবলিত অঞ্চল সেটা আলাদা একটা ভাগে ভাগ করছে। এরপরে বলা হচ্ছে নগর অঞ্চল অর্থাৎ শহর অঞ্চল, এই যে ঢাকা সহ যে সকল হচ্ছে শহর অঞ্চল আছে সেটার জন্য আলাদা একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের জন্য একটা ভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নদী ও মোহনা অঞ্চল, অর্থাৎ নদী এবং নদীর তীরবর্তী যে সকল হচ্ছে মোহনা যে এলাকা আছে সেই অঞ্চল। মোট 6টা ভাগে ভাগ করা হয়েছে এই বদ্বীপ পরিকল্পনার মাধ্যমে। এবং এই 6টা অঞ্চলকে চিহ্নিত করে আমাদের স্বতন্ত্র সেখানে গবেষণা করে যে হচ্ছে ওই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগটা রক্ষা পাওয়ার জন্য আমাদের কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন নদী বা নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের হচ্ছে বাঁধ নির্মাণ করা, যাতে করে হচ্ছে আমাদের হচ্ছে ভাঙনটা থেকে আমরা রক্ষা পেতে পারি, সেই জন্য তারা একটা পরিকল্পনা গ্রহণ করছে। উপকূলীয় অঞ্চলের জন্য আমরা যে প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন বা বন্যা সেটা থেকে কিভাবে রক্ষা পেতে পারি সেজন্য একটা আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর অঞ্চলের জন্য একটা ভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এভাবে মূলত আমাদের 6টা জোন চিহ্নিত করে 6 ধরনের পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে ডেল্টা প্ল্যানে। এবং বলা হচ্ছে যে এই যে আমাদের সামনে অগ্রযাত্রার বা হচ্ছে আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম যে টার্গেট সেটা হচ্ছে এসডিজি। খেয়াল করেন এসডিজি আর একটা দীর্ঘমেয়াদী আর একটা হচ্ছে আমাদের প্রজেক্ট যেটা আমাদের দেশ গ্রহণ করছে। আমরা জানি এসডিজি এটা গ্রহণ করছে মূলত জাতিসংঘ, এবং জাতিসংঘ গ্রহণ করছে খেয়াল করে দেখেন সেটা হচ্ছে 2015 সালের সেপ্টেম্বর মাসের যে 3য় মঙ্গলবারে যে হচ্ছে মিটিং হয়, সেই মিটিংয়ে তারা হচ্ছে মূলত এসডিজি কর্মসূচি গ্রহণ করছে 16 বছর মেয়াদী, যেটা হচ্ছে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই এসডিজির তাদের জন্য প্রযোজ্য। এসডিজি মূলত প্রযোজ্য হচ্ছে জাতিসংঘভুক্ত সকল রাষ্ট্রের জন্য, আর বদ্বীপ যে পরিকল্পনা ডেল্টা যে প্ল্যান এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের জন্য। ঠিক আছে,
তো আমরা মূলত আজকে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের যে 6টা উপাদান সেগুলো আলোচনা করলাম। এরপরে হচ্ছে আমরা এই যে দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র স্পারসো, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা, সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা এসডিজি এবং হচ্ছে আমরা সর্বশেষ বদ্বীপ পরিকল্পনা নিয়ে আলোচনা করলাম। মূলত দুর্যোগ ব্যবস্থাপনা চ্যাপ্টারে এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।